খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খসড়া ভোটার তালিকায় নাম নেই পরিবারের, এসআইআর শুনানিতে ডাকা হলো তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মা বোন ছেলেদের। নিজের পরিবারকে দিয়ে করান না, চপমুড়ির দোকান নিয়ে মমতাকে আক্রমণ হুমায়ুনের, দাবি 26-এ মিরাকল রেজাল্ট। 26-এর আগে বড় ধামাকা, আলিমুদ্দিনে নওসাদ, তবে কি বাম আইএসএফ জোট এবার পাকা? বিজেপি বিধায়কের প্রাণনাশের হুমকি, লাগাতার উড়ো ফোন পেয়ে পুলিশের দ্বারস্থ অসীম সরকার। নন্দীগ্রাম থানায় শুভেন্দুর রণচণ্ডী রূপ, পুলিশকে বেনজির হুঁশিয়ারি দিয়ে তুলকালাম বিরোধী দলনেতার। দিলীপের আমলে 18 সাংসদ, ভুললে চলবে না, অভিজিতের মন্তব্যে ফের অস্বস্তিতে বিজেপি। আসন্ন নির্বাচনে বড়সড় ধামাকা, ওএসি হাত ধরছেন কি হুমায়ুন কবির? রাজ্য রাজনীতিতে তোলপাড়। লক্ষ্মীর ভান্ডারে বড় ধামাকা, সায়নী ঘোষের কথায় কি এবার সরাসরি 2,500 টাকা ঢুকবে অ্যাকাউন্টে? বাংলা ভাষা বলা অপরাধ হতে পারে না, ওড়িশায় সুতির পরিযায়ী খুনে হুঙ্কার মমতার। 135 থেকে 182টি বিধানসভা আসনে উঠলেন হুমায়ুন কবির। তৃণমূল এবং বিজেপিকে আটকাতে জোট কাদের সঙ্গে? মমতার আমলেই আরএসএস এর বারবারন্ত, মুখে মুসলিম প্রীতি, আসলে সনাতনী তোষণ, বলছেন হুমায়ুন কবির। অপারেশন নন্দীগ্রাম পুনরুদ্ধার, শুভেন্দুর গড়ে জানুয়ারিতে সেবাশ্রয় শিবির তৃণমূলের। বাংলাদেশের 5টা বিমান নামলো কলকাতা বিমানবন্দরে, হঠাৎ কি হলো আকাশে? এপ্রিলের পর মমতা আইপ্যাক থাকবে না, বিজেপি কর্মীকে ধরতেই রণংদেহী শুভেন্দু, হাইকোর্টে যাওয়ার হুমকি। হিন্দুদের ওপর হামলা না থামলে 5 লক্ষ সাধু নিয়ে ফিরব, বাংলাদেশ উপদূতাবাসকে হুঁশিয়ারি শুভেন্দুর। নামটা সীমা খান্না, তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে। এসআইআর নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, 19 থেকে 30 ডিসেম্বর বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ নৌবাহিনীর। বাংলাদেশ হাই কমিশন ভয় পেয়েছে শুভেন্দুকে, শহরে ফের হাঙ্গামায় দিল্লির রাস্তা দেখালো তৃণমূল। আর দল করা যাবে না, 26-এর আগে শ্রমিকের চরম হুঁশিয়ারিতে কাঁপছে বঙ্গ রাজনীতি। নথিতে গরমিল, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের আমেরিকা নিবাসী কন্যাকে শুনানিতে ডাকল কমিশন। বিডিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন, দাবি ঘিরে চাঞ্চল্য। ধর্মগ্রন্থ নিয়ে অপপ্রচারের অভিযোগ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ ইমামদের। 31-এ দিল্লি চলো ডাক অভিষেকের, নতুন বছরে সরকারের রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার ঘোষণা। সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আবার ঢাকাকে চাপ দিল্লির, দীপু হত্যায় আরও 6 জনকে ধরল বাংলাদেশ পুলিশ। পিসি ভাইপোর বাড়ি পাহারায় ব্যস্ত পুলিশ, মালদায় দাঁড়িয়ে মমতার প্রশাসনকে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী মাছ খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, প্যাটিস বিক্রেতা মারধরের ঘটনায় বিজেপিকে নিশানা অভিষেকের। গান্ধী নামে ভয় বিজেপির, মনরেগা বাঁচাতে কৃষক আন্দোলনের ধাঁচে দেশজুড়ে পথে নামছে কংগ্রেস। 58 লক্ষ নাম বাদ, কমিশনের কাছে ব্যাখ্যা চাইলেন চন্দ্রিমা, অরূপের খোঁচা, এটা বিজেপির অফিস। হিঙ্গলগঞ্জের পর এবার মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীর সভা বাতিল, মিলল না অনুমতি। তৃণমূল ভবনে নয়া নিয়ম, কিউআর কোড স্ক্যান করেই পার্টি অফিসে ঢুকতে হবে সাংবাদিকদের। আর মাত্র 1.5 মাস, তারপর খেলা ঘুরবে, চাঁচলের সভা বাতিলের পর হুঙ্কার শুভেন্দুর। আসানসোলে এসআইআর শুনানি ঘিরে তুলকালাম, বিজেপি ক্যাম্প ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে রক্তক্ষয়ী হামলার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। খসড়া তালিকায় নাম ওঠেনি, এসআইআর শুনানিতে ডাক পেলেন লোকসভায় তৃণমূলের চিফ হুইপ তথা দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যরা। কাকলির মা 90 বছর বয়সী ইরা মিত্রকে শুনানির জন্য ডাকা হয়েছে। শুনানিতে ডাকা হয়েছে কাকলির 2 ছেলে, পেশায় চিকিৎসক বিশ্বনাথ দস্তিদার ও বৈদ্যনাথ দস্তিদারকে। কাকলির ছোট বোন পিয়ালি মিত্রকেও ডাকা হয়েছে শুনানির জন্য। কাকলির 2 ছেলে কলকাতায় ভোটার, মা ও বোন উত্তর 24 পরগনায় ভোট দিয়ে এসেছেন এতদিন। মধ্যমগ্রামের দিগবেরিয়ায় ভোট দিয়ে এসেছেন তারা।
সেই মতো কাকলির 2 ছেলেকে কলকাতায় এবং মা ও বোনকে বারাসাত 2 নম্বর ব্লকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন কাকলি। সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তিনি। তার দাবি, বিজেপির অঙ্গুলি হেলনেই এসআইআরের খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছে। তার বক্তব্য, যার নাম বাদ দিতে ইচ্ছে হচ্ছে বাদ দিচ্ছে কমিশন। কাকলির অভিযোগ, এতদিন ভোট দিয়েছেন তার পরিবারের সদস্যরা, এখন হঠাৎ ডাকা হয়েছে শুনানিতে। শাসক দলের জনপ্রতিনিধিদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেছেন কাকলি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি সোহম পালো। এবিপি আনন্দে কাকলি বলেন, আমি যে বুথে ভোট দিই সেই বুথেই ভোট দেয় মা ও বোন। খসড়া তালিকা তাদের নাম নেই। আমার 2 ছেলে প্রতিষ্ঠিত, তাদেরও নাম নেই। এই রকম যারা বৈধ বাসিন্দা, বহু বছর ধরে ভোট দিচ্ছে এবং যারা নিঃসন্দেহে ভারতের নাগরিক, বিগত দিনে ভোটাধিকার প্রয়োগ করেছে, যাদের বাবা প্রাক্তন মন্ত্রী, তাদের নাম যদি বাদ দিতে পারে তাহলে বাংলা জুড়ে কি তঞ্চকতা হচ্ছে তা সহজে অনুমেয়। ওরা চাইছে যেন তেন প্রকারে বাংলার ভোটকে কলুষিত করে বিজয় লাভ করতে। যদিও বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, নিশ্চয়ই কাগজে কিছু গন্ডগোল হয়েছে, কোনো কানেকশনে নিশ্চয়ই ভুল হয়েছে কোথাও। আর শুনানিতে ডাকলে এত চিন্তার কি? এ নিয়ে রাজনীতিরই বা কি আছে? কথায় বিজেপিকে টানছেন কেন? আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নয়া দল গড়েছেন। যতদিন যাচ্ছে লক্ষ্যমাত্রাও লাগাতার বাড়িয়ে চলেছেন রোজ। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতনের ভবিষ্যৎবাণী করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। 2026 সালেই পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতন ঘটবে বলে দাবি করলেন তিনি। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। মুখে মুসলিম প্রীতি দেখালেও আসলে মমতা সনাতনী হিন্দুদের তোষণ করে চলেছেন বলে দাবি করেন। তিনি বলেন, বাংলার মুসলিমদের বলবো, আগামী ভোটে এই অকর্মণ্য তোলাবাজ দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় দিতে হবে। গণিখান চৌধুরী বলতেন, সিপিএমকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবেন। আমার স্থির বিশ্বাস ওর মতো হবে না। হুমায়ুন কবির বেঁচে থাকতেই তৃণমূলের পতন ঘটবে। 2026 সালেই পতন ঘটবে। এদিন নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেও মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। তার বক্তব্য, মানুষকে নিদান দিচ্ছেন চপ মুড়ি ঘুগনির দোকান খোলার। ওর পরিবারে তো অনেক লোক আছে, তাদের দিয়ে করান না। ওদের পরিবারের লোক কি করছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে। যে 25,752 জনের চাকরি গিয়েছে, তাদের কি অবস্থা? প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। দুর্নীতির মুক্ত বাংলায় নতুন সরকার আনতে সর্বস্ব দিয়ে লড়ব। এর আগে 2026 সালের বিধানসভা নির্বাচনে 135টি আসনে লড়ার কথা জানিয়েছিলেন হুমায়ুন। এদিন তিনি জানিয়েছেন 182টি আসনে লড়বেন। নির্বাচনে আইএসএফ এবং আসাদুদ্দিনের ওয়াইসির মিমের সঙ্গে জোট বাঁধা নিয়েও আশাবাদী হুমায়ুন। তার কথায় 182টি আসনে লড়াই করে কি ফল আনবো দেখবেন। বলে রাখছি, ফলাফলের দিন মিরাকল রেজাল্ট হবে। অনেকে চেষ্টা করে ব্যর্থ হন। বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি আইএসএফ জোটবদ্ধ হচ্ছি। মিম যোগদান করলে স্বাগত জানাচ্ছি। হুমায়ুন জানিয়েছেন, আগামী বছর 31শে জানুয়ারির মধ্যেই জোট আসন বন্টন সেরে ফেলবেন তিনি। তারপর প্রচারে নামবেন। দিনে 3টি করে বিধানসভায় প্রচারে যাবেন তিনি। সময় বাঁচাতে ব্যবহার করবেন হেলিকপ্টার। তবে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম কাউকে নিয়েই ভাবিত নন হুমায়ুন। তার সাফ কথা, হোক না লড়াই, বাংলার মানুষে কাকে বেছে নেন দেখা হোক পরীক্ষা করে। তবে আইএসএফ এবং মিমের সঙ্গে জোট যে এখনও চূড়ান্ত হয়নি তা মেনে নিয়েছেন হুমায়ুন। তিনি জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে রাজি জানিয়েছেন। 2025 সাল বিদায় নিতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ক্যালেন্ডারের পাতা উল্টাতেই দরজায় কড়া নাড়বে 2026-এর বিধানসভা নির্বাচন। আর নতুন বছর আসার আগেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙিনায় শুরু হয়ে গেল চরম উত্তেজনা। শনিবার বিকেলে কলকাতার আলিমউদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য সদর দপ্তরে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর আকস্মিক উপস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণের জল্পনা তুঙ্গে উঠেছে। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার দুপুর 3:30 নাগাদ আলিমউদ্দিনে প্রবেশ করেন নওসাদ। সেখানে তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যদিও ওই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু রাজনৈতিক মহলের দাবি 2026-এর নির্বাচনী রণকৌশল সাজাতেই এই রুদ্ধদ্বার আলোচনা। এদিনের বৈঠকে আসন রফার প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও নওসাদের আলিমউদ্দিনে আসা এক স্পষ্ট বার্তা দিচ্ছে 2026-এর মহারণে বাম আইএসএফ জোট কার্যত সময়ের অপেক্ষা। নওসাদ সিদ্দিকীর এই পদক্ষেপ কি শাসক দলের ভোট ব্যাংকে থাবা বসাতে পারবে, নাকি বিরোধী ভোট ভাগাভাগি রুখতে এটি বামেদের তুরুপের তাস হতে চলেছে? আপাতত আলিমউদ্দিনের এই মেগা বৈঠকের নির্যাস বুঝতে মরিয়া বাংলার রাজনৈতিক পর্যবেক্ষকরা।
পুলিশের কাছে লিখিত অভিযোগে বিধায়ক জানান, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে উত্তর 24 পরগনার বেনাপোল সীমান্তে একটি প্রতিবাদ সভায় ভাষণ করেছিলেন তিনি। সেই বক্তব্যের ভুল ব্যাখ্যা করেন কিছু মানুষ। উড়ো ফোনে আসছে খুনের হুমকি, বারবার অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ফোন করে তাকে শাসাচ্ছেন। এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। শনিবার বিজেপি বিধায়ক অসীম বলেন, একটি নির্দিষ্ট ধর্মগ্রন্থ সংক্রান্ত কিছু যুক্তিপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ কথা বলেছিলাম। বক্তব্য নিয়ে অবশ্যই কারো আপত্তি থাকতে পারে, তার জন্য আইন আদালত আছে। এভাবে খুনের হুমকি দেওয়ার পিছনে নির্দিষ্ট কোনো চক্র কাজ করছে বলেই মনে হচ্ছে। আমি লিখিত অভিযোগ করছি, পুলিশ ব্যবস্থা নিক। বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তারের অভিযোগে নন্দীগ্রাম থানায় সরাসরি হানা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের ট্যাবলো ভাঙচুরের অভিযোগে দলীয় মণ্ডল সভাপতিকে গ্রেপ্তার করা হলে পুলিশকে তীব্র ভাষায় শাসান তিনি। শুভেন্দুর অভিযোগ, সাদা পোশাকে ও আইন ভেঙে কোনো প্রমাণ ছাড়াই বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে। থানায় দাঁড়িয়েই পুলিশকে তৃণমূলের চটি চাটা বলে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী এপ্রিলের পর রাজনৈতিক সমীকরণ বদলে যাবে এবং তখন প্রতিটি অন্যায়ের হিসাব নেওয়া হবে। অভিযুক্তের পরিবারের দাবি এবং পুলিশের ভূমিকা নিয়ে এই ঘটনায় এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ব্রাত্য করে রেখেছে বঙ্গ বিজেপি। আর তখন দিলীপের ভূয়সী প্রশংসা করলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বঙ্গ বিজেপির জন্য দিলীপের অবদান, কৃতিত্বের কথা মনে করিয়ে দিয়ে অভিজিৎ স্পষ্ট জানালেন, দিলীপ ঘোষ সামনে না থাকলে প্রচারে খামতি থাকছে। তার নিজস্ব স্টাইলের জন্য তাকে পছন্দ করেন বহু মানুষ। দিলীপ ঘোষের মধ্যে এখনও সেই আগুন আছে। তমলুকের সাংসদদের মুখে দিলীপ ঘোষের প্রশংসা একের পর এক বিস্ফোরক মন্তব্য নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলে দিয়েছে বঙ্গ বিজেপিকে। রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রাজনৈতিক মোড়। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের নবগঠিত জনতা উন্নয়ন পার্টি জোটের প্রস্তাব দিয়েছে আসাউদ্দিন ওয়েসির দল মিমকে। মিমের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি জানিয়েছেন, হুমায়ুন কবির নিজেই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এই সম্ভাব্য জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খোদ মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। এই জোট প্রস্তাবকে কেন্দ্র করে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। মিম নেতৃত্বের দাবি, বাংলার মুসলিম সমাজের বড় অংশ ওয়েসির নেতৃত্বের প্রতি আস্থাশীল। পাশাপাশি আগামী দিনে মুর্শিদাবাদ থেকে কাউকে উপমুখ্যমন্ত্রী করার দাবিও জোরালো করছে মিম। নির্বাচনের আগে এই নতুন সমীকরণ রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের জন্য কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা 2.5 গুণ পর্যন্ত বৃদ্ধির জোরালো ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। বর্তমানে সাধারণ ও তপশিলি মহিলারা যথাক্রমে 1000 ও 1200 টাকা পেলেও ভবিষ্যতে তা বেড়ে 2000 থেকে 2500 টাকা হতে পারে বলে তিনি জানান। ওড়িশায় কাজ করতে গিয়ে বাংলা ভাষা কথা বলায় চরম পরিণতির বলি হতে হয়েছে বাংলার যুবককে। তাকে বাংলাদেশি বলে তকমা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের সুতি এলাকার পরিযায়ী শ্রমিক জুয়েল রানার এহেন মৃত্যুতে এবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য, বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। শনিবার এক্স স্যান্ডেল পোস্টে তিনি লিখলেন, প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের ওপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। আমরা নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত সেই সব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি। সেই সব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেব। তিনি এও জানিয়েছেন যে নিহত জুয়েল রানাকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যে সুতি থানায় 0 FIR রুজু করেছে। ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে ওড়িশা যাচ্ছে রাজ্য পুলিশের একটি দল।